আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখতে চায় না তাদের রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, মব ভায়োলেন্স রুখে দাঁড়ানোর সময় হয়ে এসেছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে এই অপশক্তিকে। তিনি আরও বলেন, প্রথম আলো ডেইলি স্টার নয়, বরং গণতন্ত্রের ওপর আঘাত এসেছে, জুলাই আন্দোলনের ওপর আঘাত এসেছে। বর্তমানে যে বাংলাদেশ দেখা যাচ্ছে তার স্বপ্ন কখনো দেখা হয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে, সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলেও মনে করেন তিনি। নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা ও চাহিদার কথা শুনতে এই মুহূর্তে নরসিংদীতে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মামুন, জাতীয় নির্বাচন নিয়ে, আগামী জাতীয় নির্বাচনে প্রার্থীদের কাছে প্রত্যাশা নিয়ে কি কথা বলছে সাধারণ মানুষ? মুশফিক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে আগামী বছরে। সে লক্ষ্যেই কিন্তু দেশের প্রতিটি নির্বাচনী আসনে কিন্তু এই মুহূর্তে যে প্রার্থীরা নির্বাচন করবেন তারা কিন্তু জনগণের কাছে কাছে যাচ্ছেন। যদিও তফসিল ঘোষণা পরপরে কিন্তু প্রচারণার না করতে পারলেও সেটি কিন্তু অনানুষ্ঠানিকভাবে তারা কিন্তু সেই নির্বাচনী ক্যাম্পেইন কিন্তু ঠিকই করে যাচ্ছেন। বাসা বাড়িতে ঘরোয়াভাবে কিন্তু তাদের যে বৈঠক এবং জনগণের কাছে বিভিন্ন ধরনের কিন্তু তারা নির্বাচনী যে কার্যক্রম সেগুলি নিয়ে আসলে তারা ব্যস্ত সময় পার করছেন। আমরা এই মুহূর্তে নরসিংদীতে রয়েছি, নরসিংদী জেলা শহরে। সেখানে কিন্তু বিভিন্ন যে সাধারণ মানুষ রয়েছেন সেই জেলা শহরে কিন্তু প্রতিটি মানুষই কিন্তু নির্বাচনী তাদের চিন্তা চেতনার কথা বলছেন, যে এখানে বিশেষ করে যে সমস্যাগুলি রয়েছে, এই শিল্পাঞ্চল খ্যাত যে নরসিংদী, সেখানে পরিবেশ দূষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলিকে আগামী দিনে যারা গুরুত্ব দিবেন, যে এই প্রার্থী পরিবেশ দূষণ রোধে কাজ করবেন এবং এই নগরায়নকে কেন্দ্র করে যিনি কাজ করবেন, সে সকল প্রার্থীতে কিন্তু তারা আগামী দিনে ভোট দিবেন বা নির্বাচিত করবেন, এরকম চিন্তা কিন্তু রয়েছে ভোটারদের কাছে। একই সাথে আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি যেমনটি আমাদেরকে বলেছিলেন যে এই নরসিংদী বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয়েছে দীর্ঘদিন ধরে। তো তারা যদি ক্ষমতায় আসেন, জনগণ যদি ভোট দেয়, সেক্ষেত্রে এই নরসিংদীতে বেশ তার যে উদ্যোগগুলি রয়েছে, ইতিবাচক যে উদ্যোগ, কি কাজ করবেন সেই বিষয়গুলো উনি গুরুত্ব দেবেন। এবং সেক্ষেত্রে উনি প্রধান টার্গেট বলেছেন যে সেখানে পরিবেশকে গুরুত্ব দিয়ে এই নরসিংদী শহরকে ঢেলে সাজাবেন। এবং এই নরসিংদী যেহেতু শিল্পাঞ্চল খ্যাত একটি জেলা শহর, সেই শিল্পাঞ্চল ক্ষেত্রে আসলে অনেক গুরুত্ব দেবেন। এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয় করা যায় কিনা, পাবলিক বিশ্ববিদ্যালয় করা যায় কিনা, ঢাকা থেকে খুব মাত্র 55 কিলোমিটারের মধ্যেই এই নরসিংদী শহর, এখানে কি করা যায় সেই বিষয়গুলি কিন্তু এই নির্বাচনে যে প্রার্থীরা রয়েছেন, বিএনপি জামায়াত সহ অন্যান্য যে প্রার্থীরা, তারা কিন্তু জনগণের কাছে মোটা দাগে এই তাদের ইস্তিহার মূলক যে বক্তব্যগুলি রয়েছে এগুলো তারা ভোটারদের কাছে কাছে বলছেন। তবে জনগণ কিন্তু বরাবরই বলছেন যে অতীতে প্রার্থীরা মাঠে এসে ভোটারদের কাছে যে ধরনের বিবৃতি বা যে ধরনের ওয়াদা করেছেন, বেশিরভাগই কিন্তু তারা নির্বাচিত হওয়ার পরে এই প্রতিশ্রুতি আর রক্ষা করেন না। এবার তারা আসলে ভোট দান করার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে জেনে শুনে তারা আসলে তাদের এই রায়টা প্রদান করবেন, সে লক্ষ্যেই কিন্তু ভোটারদের দিক থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং একইভাবে কিন্তু ভোটারদের কনভিন্স করার জন্য কিন্তু এই নির্বাচনী আসন প্রার্থী যারা নির্বাচনের মাঠে যারা লড়ছেন তারা। এতক্ষণ নরসিংদী থেকে জানছিলাম আগামী জাতীয় নির্বাচনে প্রার্থীদের পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশার খবর। দর্শক, রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলন চলছে। কথা বলছেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সরাসরি যোগ দিচ্ছি সেই সংবাদ সম্মেলনে। সরবরাহ করতে পারছে না এবং আপনারা গুলি করা পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে খুনিকে নিশ্চিত করবার চেষ্টা করেন, আপনাদের কাছে সেই ক্যাপাসিটিও নাই যে খুনিকে কিভাবে চিহ্নিত করা যায়। যতক্ষণ পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে খুনিকে চিহ্নিত করে না দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আপনারা খুনিকে চিহ্নিত করতে পারেন নাই। এবং পরবর্তী সময়ে আমরাই আপনাদেরকে বের করে দিয়েছি যে এই খুনের সাথে কারা কারা জড়িত রয়েছে, আপনারা বের করতে পারেন নাই। তাহলে তো এই গোয়েন্দা সংস্থা রাখবার কোনো দরকার নাই। ইনকিলাব মঞ্চকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন, যেহেতু সব কাজে ইনকিলাব মঞ্চেরই করা লাগতেছে।
গোয়েন্দা তথ্য সরবরাহ থেকে শুরু করে সকল কাজ যদি ইনকিলাব মঞ্চই করে, তাহলে এই গোয়েন্দা সংস্থাগুলোকে বসিয়ে রাখবার তো কোনো দরকার নাই। আমরা দ্বিতীয় দাবি জানিয়েছিলাম যে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে আপনারা গ্রেফতারের আওতাধীন করেন। দ্বিতীয় নাম্বার দফা আপনারা কোনো উচ্চারণই করেন নাই, মানে কি ফাইজলামি নাকি? মানে বাংলাদেশের জনগণ, কোটি কোটি জনগণ আপনাদেরকে দুইটা দফা দিয়েছে, আপনারা কোনো তোয়াক্কাই করতেছে না। বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয় নাই। এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে, এই সরকারে থাকবার কোনো দরকার নাই। বাংলাদেশের জনগণ দীর্ঘ 15 মাস ধরে এই সরকারের সকল অন্যায়কে শুধুমাত্র বৈধতা দিয়েছে যাতে জুলাইয়ের এই বিচারগুলো হয়, যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখে, যাতে বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হয়। আপনারা কোনোটাই করতে সক্ষম হচ্ছে না, তাইলে আপনাদের তো এইখানে বসে আরাম করবার কোনো দরকার নাই। আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই খুনিদেরকে কারা ছাড়াইলো, আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এইটা কেমন কথা, এর দায়িত্ব তো আমার না। এই মিয়া ফাইজলামি করেন। আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি এই দায় অস্বীকার করবার জন্য? আপনি আইন উপদেষ্টা হয়েছেন কি খালি দায় অস্বীকার করবেন এই জন্য? আপনার কি কোনো দায় নাই? এই যে জনগণ, যখন এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়, জনগণ কারে চিনতো? জনগণ তো খালি আপনারই চিনতো। ডক্টর ইউনূস আসবার পূর্ব পর্যন্ত তো এই উপদেষ্টা পরিষদ কারা কি হবে এই দায়িত্ব তো আপনার উপরেও বর্তায়। তাইলে আপনি এখন যে কথায় কথায় বলেন যে বাবা এইটা তো উচ্চ আদালতের কাজ, এইটা অমুকের কাজ, এইটা তমুকের কাজ, তাইলে আপনার আসলে কি খালি অস্বীকার করাটাই আপনার দায়িত্ব, নাকি আপনি এই বাংলাদেশের পুরো জনগণের দায়িত্ব নিয়ে আপনি ক্ষমতায় গেছেন? আপনি সেই দায়িত্বকে অস্বীকার করেন কেন? এতক্ষণ শুনছিলাম ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনের অংশবিশেষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান আসামি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডির অপরাধ তদন্ত বিভাগ। ঘাতক ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার তথ্যটি খুনিদের কৌশল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। নূর হোসেনের রিপোর্ট। ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন আন্দোলনের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদী, যার বজ্রকণ্ঠে কেঁপেছিল হাসিনার মসনদ। হাসিনা পতনের পর ফ্যাসিস্ট শক্তি নির্মূল, ভারতের আধিপত্য ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন হাদী। আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই আনবো। বারবার প্রাণনাশের হুমকি দিয়েও তার গর্জন থামাতে ব্যর্থ হয় ফ্যাসিস্ট অপশক্তি, যে কারণে হাদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পান নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। কিলিং অপারেশন বাস্তবায়নে ঘাতক ফয়সালের বিভিন্ন অ্যাকাউন্টে 127 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। এর পেছনে কারা রয়েছেন তাদের বের করতে মানি লন্ডারিংয়ের তদন্ত শুরু করেছে সংস্থাটি। এদিকে সচিবালয়ে পুলিশ, বিজিবি ও র্যাবের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘাতক ফয়সালের দেশত্যাগের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। ব্যক্তিগত শত্রুতা নয়, রাজনৈতিক কারণে হাদীকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হত্যায় জড়িত যাদের নাম আসছে তাদের অনেকেই নজরদারিতে রয়েছে। জুলাইয়ের বিপ্লবী ইনসাফের বাসিওয়ালা ওসমান হাদী হত্যার মূল আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, ট্রাইব্যুনালে আজকের মামলা সহ জুলাই বিপ্লবের সময় সংঘটিত অপরাধের বিচারের সর্বশেষ কী অবস্থা জানাবেন?
মুশফিক, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলার বিচার প্রক্রিয়া চলবে। এখনও কিন্তু ট্রাইব্যুনাল বসেনি। আজকে প্রথম যেটি বলতে চাই সেটি হচ্ছে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, এই দুজনের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট 5টি অভিযোগ এনে গত 4 ডিসেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছিল। সেদিনে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিল এবং অভিযোগ আমলে নেওয়ার পর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন করেছেন এবং অভিযোগ গঠনের উপর শুনানি করেছেন। আজকে তাদের আইনজীবীরা, অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন না করার জন্য তাদের পক্ষে বক্তব্য রাখবেন। তারপরে কিন্তু অভিযোগ গঠন হবে কি হবে না সেটা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জুলাই আগস্টে তারা উস্কানি দিয়েছেন এবং আইনমন্ত্রী হিসাবে আনিসুল হক তিনি সে সময় 286টি মামলা করেছিলেন এবং 4 লাখ ছাত্র জনতাকে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল বিভিন্ন সময়, বা তারা পরে বেরো হন। এছাড়া আজকে আরেকটি মামলা হচ্ছে যে চানখার পোলে যে 6 জনকে হত্যা করেছিল গত 24-এর 5ই আগস্ট, সেই মামলায় 4 জন আসামি এখানে আছেন। আজকে আসামি পক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবে। রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। এই মামলায় 8 জন আসামি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক আছেন আর 4 জন গ্রেফতার আছেন। আজকে এই সকল আসামি কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয় কারাগার থেকে। তো এই হচ্ছে আজকে মামলার সর্বশেষ অবস্থা। এতক্ষণ জানছিলাম জুলাই বিপ্লবের সময় সংঘটিত অপরাধের বিচারের খবর। রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, সিইসি কি মেইল সেন্টার উদ্বোধনে এসেছেন এবং সবশেষ কি বার্তা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে? মুশফিক, এইবার প্রথমবারের মতো ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি যারা রয়েছেন, যারা ভোটার তালিকায় নাম রয়েছে এবং আবেদন করেছেন ব্যালটে ভোট দেওয়ার জন্যে। তাদের জন্য যে ব্যালটগুলো ছাপানো হবে সেই ব্যালটের ঠিকানা সহ যেই খাম দেওয়া হবে সেই খামটি এখানে ছাপানো হবে এবং সেই কাজটি, সেই প্রক্রিয়াটি পরিদর্শন করতে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা। তারা এখানে সেটি সরেজমিন পরিদর্শনের জন্য ভেতরে প্রবেশ করেছেন এবং এখানকার কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, এখন পর্যন্ত প্রায় 1.5 লাখের মতো খাম তারা ছাপিয়েছে এবং কিছু কিছু দেশে বেশ কিছু খাম তারা পৌঁছে দিয়েছেন ব্যালট সহ। এবং কর্মকর্তারা যেমনটি বলছেন যে এবার প্রবাসীরা ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত প্রায় 6.5 লাখের মতো আবেদন করেছেন এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অন্যান্য সরকারি কর্মকর্তা প্রায় 1.5 লাখের মতো আবেদন করেছেন এবং তাদের ব্যালটের যে ঠিকানা সম্বলিত খাম সেটি এখানে ছাপানো হবে এবং কয়েকদিনের মধ্যে সেটি শেষ হবে। এরপরে এখান থেকে সেটি যার যার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে এবং খামসহ ব্যালট সহ। তারপরে হচ্ছে 25 তারিখের পরে নির্দিষ্ট সময় তারা তাদের যে নির্ধারিত মার্কা সেখানে ভোট দিয়ে সেগুলো আবার এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। এতক্ষণ শুনছিলাম ডাক বিভাগের মেইল সেন্টার উদ্বোধনের খবর। রংপুর 3 আসনে জাতীয় পার্টির প্রার্থী GM কাদের এবং 4 আসনে দলের প্রার্থী শাহ মাহবুবুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে জানতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি AKM মইনুল হক। মইনুল, জাতীয় পার্টি চেয়ারম্যান GM কাদেরের পক্ষ থেকে মনোনয়ন নেওয়া হয়েছে, তো স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন? মুশফিক, জাতীয় পার্টির কালকে GM কাদেরের দলীয় চেয়ারম্যান GM কাদেরের মনোনয়নপত্র এখানে নেতৃবৃন্দ যখন নিয়েছেন তারপরেই কিন্তু রংপুরে রাজনৈতিক অঙ্গন, সচেতন মহল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যে আমরা যেটা দেখেছি অনেকে নড়ে চড়ে বসেছেন। কারণ অনেকের মধ্যে একটা ধারণা ছিল বা একটা আলোচনা ছিল বা জল্পনা ছিল যে জাতীয় পার্টি হয়তো ফাইনালি নির্বাচনে অংশগ্রহণ করবেন না বা নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন মহলের যে একটা বাধা বা একটা প্রতিবন্ধকতা ছিল সেটি হয়তো কারণে হয়তো জাতীয় পার্টি
নির্বাচনের ব্যাপারে তাদের অনেকটা আমরা নীরব থাকতে দেখেছিলাম, কিন্তু গত কয়েকদিনের তৎপরতার পরেই গতকাল যখন জাতীয় পার্টির জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয় এবং আরও রংপুরের আরও 2-3টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র নিয়েছেন, এ থেকেই কিন্তু জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণটা যেমন নিশ্চিত হয়েছে, তেমনিভাবে বিভিন্ন রাজনৈতিক মহল, ছাত্র প্রতিনিধি সহ অনেকেই বলছেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের একেবারেই অবৈধ ক্ষমতাকে যারা পাকাপোক্ত করেছে তাদেরকে নির্বাচনের সুযোগ দেয়, এই নির্বাচন নিয়ে নানান প্রশ্ন তৈরি হবে বা হয়েছে, এমন প্রতিক্রিয়া কিন্তু অনেকে ব্যক্ত করেছেন। তবে একেবারেই যারা সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তারা এখনও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আর আমি রংপুর জাতীয় পার্টি অফিসের সামনেই দাঁড়িয়ে আছি, এখানে সকাল থেকে কোনো নেতাকর্মীদেরকেও আমরা দেখিনি বা তাদের অন্য কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি। মুশফিক। রংপুর থেকে যুক্ত ছিলেন মইনুল হক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।